সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে থাকছি আমি ডক্টর ইফাত জান্নাত ইফা। দর্শক, আজকে আমরা কথা বলবো পিত্তথলিতে পাথরের কারণ, লক্ষণ, প্রতিকার এবং চিকিৎসা সম্পর্কে। এ বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন একজন অত্যন্ত জনপ্রিয় এবং বিশেষজ্ঞ সার্জন। আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ খলিলুর রহমান অপু স্যার, সহকারী অধ্যাপক, সার্জারি ডিপার্টমেন্ট। স্যার চেম্বার করছেন আরোরা স্পেশালাইজড হসপিটালে। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি ভালো আছেন? স্যার আলহামদুলিল্লাহ। স্যার, যেহেতু আমরা আজকে পিত্তথলির পাথর নিয়ে আলোচনা করবো, তাই শুরুতেই আমি এর লক্ষণগুলো সম্পর্কে জানতে চাইবো। যদি কারো পিত্তথলিতে পাথর বা গ্যাল ব্লাডার স্টোন হয়, যেটাকে আমরা বলি, তাহলে স্যার আমরা ইনিশিয়ালি কী কী লক্ষণ দেখতে পাবো? আসলে ক্রনিক ক্যালকুলাস কোলেসিস্টাইটিস আমরা ডক্টররা যেটা বলে থাকি যে পিত্তথলিতে পাথর আছে কিন্তু এখন কোনো অ্যাকিউট ফেজ নেই। সেই ক্ষেত্রে পেশেন্টের কিন্তু সিমটম একেবারে নাই থাকতে পারে, একেবারে অ্যাসিমটোমেটিক অবস্থায় কিন্তু পিত্তথলির পাথর নিয়ে একজন পেশেন্ট বছরের পর বছর পার করে দিতে পারেন। এছাড়া উনি মূলত ফিল করবেন যদি কখনো উনি ফ্যাটি ফুড খান বা ভারী খাবার যেখানে ফ্যাট বেশি আছে, যেমন পোলাও, কোরমা, মাংস, এই সমস্ত খাবার খাওয়ার পরে দেখা গেল ওনার পেটে অস্বস্তি বা ব্যথা শুরু হতে পারে, পেটের উপরের দিকে ডান দিকে, ইভেন ব্যথাটা আপনার পিঠের দিকেও যেতে পারে। এছাড়া খাবার পরে বদহজম, ফ্ল্যাটুলেন্ট ডিসপেপসিয়া যেটা আমরা বলি সেরকম হতে পারে, পেট ভুটভাট করতে পারে। ইভেন মল ত্যাগের ক্ষেত্রেও তার একটু ইরেগুলারিটি বা অ্যাবনর্মালিটি দেখা দিতে পারে। আচ্ছা স্যার, এক্ষেত্রে একটু জানতে চাইবো যে পিত্তথলিতে পাথর কেন হয় এবং কাদের বেশি হয়? আসলে এটা যে কোনো পেশেন্টের ক্ষেত্রে হতে পারে, তবে আমরা বলি যে 40 ইয়ার্সের এইজ ফিমেল পেশেন্ট এবং যারা ওবেজ এবং ফার্টাইল যারা আছেন তাদেরই বেশি হয়। যে কোনো বয়সেই হতে পারে। এবং এটা হওয়ার জন্য আসলে মূল ব্যাপারটা হলো পিত্তথলি যদি ঠিকভাবে কাজ না করে এবং দ্যাট মিনস যে গলব্লাডার ওয়াল মোটিলিটি যদি ঠিক না থাকে, এবং 2 নাম্বার হলো গলব্লাডার বা পিত্ত বা বাইলের যেই কনসেন্ট্রেশন থাকে, যেমন বাইল সল্ট, কোলেস্টেরল এবং ফসফোলিপিড, এই 3টার কম্বিনেশনে যদি গরমিল দেখা দেয় বা বৈষম্য বা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আসলে পিত্তথলিতে পাথর হয়। এছাড়াও দেখা যায় যে কম বয়সীদের পাথর হয়, সেই ক্ষেত্রে যদি কোনো ব্লাড ডিসঅর্ডার থাকে সেক্ষেত্রে তাদের হতে পারে, লিভার সিরোসিসের জন্য হতে পারে। আরও কিছু লেস কমন কজ আছে, তবে মূল কজ কিন্তু আসলে আমরা যেটা বলেছি যে গলব্লাডার ওয়ালের অ্যাবনর্মালিটি, গলব্লাডারের মোটিলিটির প্রবলেম, মানে নড়াচড়া ঠিকমতো করতে পারছে না, এবং 2 নাম্বার হলো পিত্তের কম্পোজিশনের মধ্যে যদি কোনো বৈষম্য চলে আসে। আচ্ছা স্যার, বর্তমানে তো আমরা বেশি প্রসেসড ফুড খাচ্ছি, ভাজা পোড়া খাচ্ছি, তো আমাদের দেখা যাচ্ছে ম্যাক্সিমাম মানুষেরই পিত্তথলিতে পাথর হচ্ছে। কিন্তু আমরা যেহেতু কোনো স্ক্রিনিং প্রসিজিয়ারের আন্ডারে যাচ্ছি না, যদিও একটা নিয়ম আছে যে কয়েক বছর পরপরই আমাদের আসলে কিছু রুটিন পরীক্ষা করা উচিত, কিন্তু আমরা সেটা করছি না। যার কারণে দেখা যায় অনেক সময় লেট স্টেজে যে রোগ ধরা পড়ছে বা অনেক বেশি কষ্ট নিয়ে রুগীরা হসপিটালে যাচ্ছেন। তো স্যার, ইনিশিয়ালি গল ব্লাডার স্টোন বা পিত্তথলিতে পাথর শনাক্তকরণের জন্য আমরা কি কি পরীক্ষা নিরীক্ষা করতে পারি? আসলে পিত্তথলির পাথর শনাক্ত করা খুবই সহজ। আমাদের দেশে খুবই কমন একটি ইনভেস্টিগেশন হলো আল্ট্রাসোনোগ্রাম। সে জাস্ট একটা সিম্পল আল্ট্রাসোনোগ্রাম অফ হোল অ্যাবডোমেন পরীক্ষা করলেই আপনি পিত্তথলির পাথর শনাক্ত করতে পারেন। বাট এটা এনশিওর করতে হবে যে আল্ট্রাসোনোগ্রামের কোয়ালিটিটা যেন ভালো হয়, তাহলে ইটস ভেরি ইজি, এবং শুধুমাত্র এই পরীক্ষা দিয়ে আপনি এটা ডিটেক্ট করতে পারেন। আচ্ছা স্যার, পিত্তথলির পাথর হয় এরকম ক্ষেত্রে হাই রিস্ক পেশেন্ট কারা বা কাদের বেশি হতে পারে? অনেক পেশেন্ট আছেন যাদের আসলে মা বাবা ভাই বোন কারোর পিত্তথলিতে পাথর হয়েছে এরকম, এখানে কি কোনো জেনেটিক না, আছে জেনেটিক কিনা? প্রিডিসপোজিশনের ব্যাপারটা খুব স্ট্রংলি সাজেস্টিভ না। এখানে মূল ব্যাপারটা হলো যে লাইফস্টাইল, যেটা বললাম, লাইফস্টাইল দ্যাট মিনস সেডেন্টারি লাইফস্টাইল। যারা এখন আমাদের দেশে বলেন, দেশের বাইরে বলেন, আমরা যেই জীবনযাপন করি বেশিরভাগ সময় বসে থাকেন, সেডেন্টারি লাইফস্টাইল যারা লিড করছে তাদের ক্ষেত্রে সম্ভাবনা বেশি, এবং ফ্যাটি ফুড এবং লেস ফিজিক্যাল অ্যাক্টিভিটি, দিস অল আর কানেক্টেড। এই ব্যাপারগুলোই কিন্তু আসলে কানেক্টেড, এবং এর জন্যই আমাদের কিন্তু কোলেস্টেরল এবং ফসফোলিপিড এবং বাইল সল্টের যেই রেশিও থাকার কথা সেখানে তারতম্য দেখা দিচ্ছে এবং পাথরটা হচ্ছে।
আচ্ছা স্যার, এক্ষেত্রে আমি একটু ট্রিটমেন্টের দিকে চলে যেতে চাই। বর্তমানে বাংলাদেশে বা সারা বিশ্বব্যাপী যদি আমরা তুলনা করি, তাহলে পিত্তথলির পাথরের চিকিৎসাটা আসলে কেমন? এটা কি অরাল মেডিকেশন বা কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমে সুস্থ করা সম্ভব, নাকি সকল ক্ষেত্রেই সার্জারি লাগে? আসলে এখানে চিকিৎসা বলতে আমরা পিত্তথলিতে পাথর থাকলে সেটা ওষুধ দিয়ে একটা একটা ধারণা আছে যে ওষুধ দিয়ে গলিয়ে ফেলা যায় কিনা বা ওষুধ দিয়ে সরানো যায় কিনা, বাট এটা আসলে পসিবল না। যদি পিত্তথলির পাথর বা গুঁড়ো পাথর থাকে, দ্যাট মিনস বিলিয়ারি স্লাস থাকে, যেটাকে আমরা বিলিয়ারি স্লাস বলি, পিত্তথলির ময়লা বলে অনেকে, লোকালি পেশেন্টরা এসে বলতে পারে, সেটা হয়তোবা আপনি ওষুধ এবং সময়ের সাথে সাথে কনজারভেটিভ ট্রিটমেন্টের সাথে সাথে চলে যেতে পারে। বাট হোয়েন স্টোন ইজ ফর্মড, তখন কিন্তু সেটা আপনি ওষুধ দিয়ে পিত্তথলির পাথর আপনি রিমুভ করতে পারবেন না। তো এখন পিত্তথলির পাথর আপনি অপারেশন করতে হবেই কি হবে না, এটা নিয়ে আসলে প্রশ্ন। যদি পেশেন্টের অ্যাসিমটোমেটিক থাকে, আপনি একটা নর্মাল আপনি রুটিন ইনভেস্টিগেশন করতে যেয়ে দেখলেন যে আপনার পিত্তথলিতে পাথর আছে, আপনার কখনোই পিত্তথলির পাথর রিলেটেড কোনো ব্যথা হয়নি, কোনো কমপ্লিকেশন হয়নি, এবং আপনার কোনো ডায়াবেটিস এবং ব্লাড ডিসঅর্ডার নেই, এবং আপনার পিত্তথলিতে পাথর আছে সিঙ্গেল, এবং সেটা এমন না যে এটা নালী দিয়ে বেরোয় এসে আপনার পিত্তনালী বা কমন বাইল ডাক্ট ব্লক করবে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা অবজার্ভ করতে পারি, সিরিয়াল আল্ট্রাসোনোগ্রাম করে আমরা অবজার্ভ করতে পারি যে ইমিডিয়েটলি অথবা অপারেশন করে ফেলতেই হবে, ব্যাপারটা আসলে তখন এই ব্যাপারটা থাকে না। সেক্ষেত্রে আমাদের অপশন আছে যে আমরা অবজার্ভ করতে পারি। আচ্ছা স্যার, আমাদের আসলে যে সামাজিক প্রেক্ষাপট, এক্ষেত্রে আমরা দেখি যে অনেক পেশেন্ট আসলে চিকিৎসা করাতে চান না বা সার্জারির আন্ডারে যেতে চান না, একটা ভীতি কাজ করে। সেক্ষেত্রে ওনারা আসলে কোনো রকমের ট্রিটমেন্টই করতে চান না। তো কোনো পেশেন্ট যদি আসলে ট্রিটমেন্ট না করেন, তাহলে আসলে কী কী জটিলতার ভেতর দিয়ে উনি যেতে পারেন? যা আমি প্রথমে বলেছি যে পিত্তথলিতে পাথর তৈরি, যে পিত্তথলিটা ঠিকভাবে কাজ করছে না, প্রথম ব্যাপার। সো এখানে যখন পাথর কন্টিনিউয়াসলি তৈরি হতে থাকবে, যদি অপারেশন চিকিৎসা কেউ না করে থাকে, তাহলে বেশ কিছু প্রবলেমের সম্ভাবনা আছে। সেগুলোর মধ্যে হলো পিত্তথলিতে পুঁজ হয়ে যাওয়া, বা যেটাকে আমরা এম্পাইমা গলব্লাডার বলি, অথবা পিত্তথলির নালী ব্লক হয়ে মিউকোসিল গলব্লাডার হতে পারে। এবং ছোট পাথর, আমি একটা কথা বলেছি যে ছোট পাথরগুলো মোর কমপ্লিকেশন তৈরি করতে পারে। ছোট পাথর পিত্তনালীর মধ্যে যে যদি ব্লক করে দেয় পিত্তনালীকে, সেই ক্ষেত্রে পেশেন্টের অবস্ট্রাকটিভ জন্ডিস ডেভেলপ করতে পারে, এবং সেটা পরবর্তী সার্জিক্যাল ইন্টারভেনশন বা অপারেশন করে বের করা লাগতে পারে। এবং পিত্তনালীর মধ্যে যখন পাথর যাবে, তখন সেখান থেকে প্যানক্রিয়াটাইটিস হতে পারে, এবং বাংলাদেশ এবং এশিয়ার প্যানক্রিয়াটাইটিসের সবচেয়ে প্রধান কারণ কিন্তু পিত্তনালীর পাথর। সো বেশ কিছু কমপ্লিকেশন তৈরি করতে পারে। আবার অনেক পেশেন্ট দীর্ঘদিন আপনার অপারেশন চিকিৎসা ছাড়া কিন্তু নর্মালও থাকতে পারে। সো পেশেন্টকে এটা বলার সুযোগ নেই যে হ্যাঁ আপনার একটা পাথর আছে। আমি আপনাকে একটু আগেও বলেছি যে সিঙ্গেল স্টোন অথবা পেশেন্টের কোনো কোমরবিডিটিস নাই, দ্যাট মিনস ডায়াবেটিস অর ব্লাড ডিসঅর্ডার নেই, সেই ক্ষেত্রে কিন্তু পেশেন্টকে খুব হারি নিয়ে যে এখনই অপারেশন করতে হবে, ইটস নট নেসেসারি। সেই ক্ষেত্রে কিন্তু পেশেন্টের সময় আছে। তার মানে স্যার, আমরা যদি মানুষকে আসলে পিত্তথলির পাথর থেকে সচেতন করতে চাই, এই রোগটি থেকে তারা যদি বাঁচতে চান, তাহলে অবশ্যই তাদেরকে কর্মঠ হতে হবে, প্রতিদিন শারীরিক ব্যায়াম করতে হবে, খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে, এবং একটি হেলদি লাইফ লিড করতে হবে, যাতে সঠিক। তারা একটি সুন্দর জীবনযাপন করতে পারেন এবং বিভিন্ন ধরনের রোগ থেকে তারা বাঁচতে পারেন। সঠিক। আর পিত্তথলির পাথরের যেই আপনি একটু আগে বলেছিলেন যে অপারেশনের যে ভীতি আছে, এখন পুরো ওয়ার্ল্ডে এবং আমাদের দেশেও যে সবচেয়ে গোল্ড স্ট্যান্ডার্ড সার্জিক্যাল প্রসিজার যেটা বলা হয়, সেটা হলো ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি বা মেশিনের মাধ্যমে পিত্তথলি অপারেশন। এবং এই ক্ষেত্রে আমাদের দেশে প্রায় বেশিরভাগ সার্জন এবং ওয়ার্ল্ড ওয়াইড এটা ডে কেস প্রসিজার, দ্যাট মিনস দিনে দিনে অপারেশন করা হয়, অথবা ম্যাক্সিমাম এক রাত হসপিটালে থাকতে হয়। হসপিটালে পেশেন্ট দুপুরবেলা ভর্তি হয়, রাতে অপারেশন হয়, এরপর দিন সকালে চলে যায়, সামথিং এরকম একটা সিচুয়েশন থাকে। সো আসলে পেশেন্টকে অপারেশন নিয়ে যেই ভয়টা কাজ করে যে অনেকদিন হসপিটালে থাকতে হবে, অনেক বড় পেটে কাটা থাকবে, অনেক নল থাকবে, মুখে অনেকদিন না খেয়ে থাকতে হবে, ইটস নট লাইক দ্যাট। আপনি শুধুমাত্র 6 ঘন্টা পেশেন্টকে অপারেশনের পরবর্তী সময়ে মুখে না খেয়ে রাখা হয়,
এবং পেটের মধ্যে 3টা বা 4টা ছোট ছোট ছিদ্র থাকে 5 to 10 মিলিমিটার। সো এই ক্ষেত্রে পেশেন্টের জন্য আসলে খুবই কমফোর্টেবল। যেই পেশেন্টগুলোর আপনার অপারেশনের ইন্ডিকেশন আছে, এটা আসলে একজন সার্জন ডিসাইড করবেন যে এই পেশেন্টের অপারেশন ইন্ডিকেশন আছে কিনা। শুধুমাত্র স্টোনের সাইজ, স্টোন দেখে না, পেশেন্টের কোমরবিডিটি, পেশেন্টের সিমটম, পেশেন্টের কতদিন থেকে ভুগছেন, কি পরিমাণ কষ্ট হচ্ছে, সব কিছুই কিন্তু আসলে ইম্পর্টেন্ট। এর উপর ডিপেন্ড করে সার্জন যখন ঠিক করবে যে হ্যাঁ অপারেশন করা লাগবে, সেই ক্ষেত্রে পেশেন্টের কিন্তু অপারেশন করতে ভয় পাওয়ার, একটি ভালো সেন্টারে যদি সে অপারেশন করে, আমার মনে হয় ভয় পাওয়ার কোনো কারণ, ইটস ভেরি সেফ। কারণ সার্জন, অ্যানেস্থেসিয়া টিম এবং হসপিটাল ম্যানেজমেন্ট, হসপিটাল অথরিটি এবং হসপিটাল অন্যান্য স্টাফরা মিলে কিন্তু খুব সহজভাবে সুন্দরভাবে এই অপারেশনটি সাকসেসফুলি করা যায়। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার শত ব্যস্ততার মাঝে আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।